সেবক দাদা মানে টিনার কোন দাদা আমি চিনি না, ঠিক আছে। তো সেবক দাদাকে কল করার পরে এবার কি হয়, সেবক দাদার সাথে আমি ওই অফিসারের মানে আমার ফোন থেকে ডিএম অফিসের অফিসারের সাথে কথা বলে, তখন ওই অফিসার বলে যে ঠিক আছে সেবক বাবু আপনি টিনাকে নিয়ে আমার সাথে দেখা করতে আসুন, সামনাসামনি কথা হবে আপনার সাথে। তো তারপর দিন আমি কলকাতা একটি মানে সমাজ সেবীমূলক কাজে চলে যাই। তো সেই দিন ওই টিনা দি হয়তো সেবক দাদা ডিএম অফিসে এসেছিল কথা বলতে, তাও সেটা মাঝখানে আমি ছিলাম, আমি থেকে তার সাথে কথা বলে দিই, নাকি আমি সেখানে বলি ওই ডিএম অফিসার স্যারকে যে স্যার আপনি তো আমাকে চিনে গেলেন, জানি তো সমাজকর্মী, আগে পরে আমার নাম শুনেছেন বা তার কাছে যারা গেছে তারা বলেছে এটা সমাজ সেবক কাজ করে। সুখেও কেঁদে ওঠে মন, সুখেও কেঁদে ওঠে মন, এমনও হাসি আছে বেদনা মনে হয়, এমনও হাসি আছে বেদনা মনে হয়, জলে ভরে দু নয়ন, সুখেও কেঁদে ওঠে মন, সুখেও কেঁদে ওঠে মন। ওয়েলকাম টু টক ঝাল মিষ্টি উইথ ইপসিতা। আর আমি ইপসিতা, এখানে নো গালাগালি, নো কিস্তি, অনলি মস্তি। তো আজকের ভিডিওর শুরুতে ইন্ট্রোডাকশানে যে গানটা গাইলাম, এটা কার জন্য গাইলাম? এই গানটা গাইলাম তার জন্য, যার জন্য আজকে ভিডিওর প্রথমে কিছু অংশ যার গলায় আমরা শুনলাম, যার কণ্ঠস্বর আমরা শুনলাম, সেই মানুষটি যার নামের সাথে সুখ থাকলেও তার কপালে মনে হয় খুব বেশি দিন সুখ সয় না। কারণ সুখ পেতে গেলে মানুষকে সেরকম কর্ম করতে হয় যে কিনা মানুষের পিঠে ছুরি মারে এরকমভাবে তার জীবনে কোনোদিনও সুখ ক্ষণস্থায়ী ছাড়া দীর্ঘস্থায়ী হবেই না। তো গতকাল রাত্রে একটা লাইভ, যে লাইভটায় আমি ছিলাম, সেখানে আমাকে একজন কমেন্ট করেছিলেন যে কি ব্যাপার তোমার এত ডাউনফল, তুমি এখানে এরকমভাবে কমেন্ট করছো। তো তখন তাকে আমি বলেছিলাম যে আমি যখন যার সাথে যেরকম হয় তার সাথে সেরকমভাবেই কথা বলতে পছন্দ করি, এখানে ডাউনফলের কিছুই নয়। তো আমি একটাই জিনিস সবাইকে বলতে চাই যে আমি যখন কোনো কাজ করি তার পেছনে অবশ্যই কোনো কারণ থাকে, আর সেটা হয়তো স্বয়ং ওপরে যে বসে আছে আমার যে ইষ্ট মহাদেব মহাকাল, সেই আমাকে দিয়ে করায়। নাহলে অনেক বড় বড় চ্যানেলের অনেক বড় বড় ব্লগাররা যারা আর কি লাইভ করে, অনেক সময় আমি চোখে দেখেও সেখানে কমেন্ট কোনোদিনও করি না। কিন্তু কালকে একটা ছোট্ট চ্যানেলে কেন আমি গিয়ে কমেন্ট করছিলাম। তো যদিও এই কমেন্টটা আমি করেছিলাম আমার সেকেন্ড চ্যানেল, যেই চ্যানেল থেকে এই ছেলেটিকে নিয়ে আমি ভিডিও করেছি, সেখান থেকেই গিয়ে করেছিলাম। তো তার ফল কি হয়েছে দেখেছেন তো, সমস্তটা সামনে চলে এসছে। অ্যাকচুয়ালি এই যে দুখেন, এই গুটিটা বলেছিলাম যে এ হচ্ছে কি দাবা খেলার যে পাশাটা আর কি সাজানো হয়েছে, এ একটা মাত্র বোড়ে, রাজা রানী মন্ত্রী সব আছে, কিন্তু কি হয়েছে এই বোড়ে তার কাছে যখন তার চেয়ে একটু আপার গ্রেডের যেসব সারমেয়রা আছে গুটি, যেসব সারমেয় গুটিরা রয়েছে এসে গেছে, ও নিজেকে ঠিক রাখতে পারেনি, সেই জন্য বেফাস সমস্ত কথা বলে দিয়েছে। তো যদিও সেটা বলেই তারপরেই সঙ্গে সঙ্গে যখনই বেফাস কথাগুলো বলেছে সঙ্গে সঙ্গে তার ফোনে কল এসছে যে লাইভটাকে প্রাইভেট করতে হবে। তো লাইভটা প্রাইভেট করে সে বলছে যে আমি জানি না কিভাবে পাবলিক করতে হয়, আমি বলে দিই ওয়াইটি স্টুডিওতে গিয়ে লাইভ সেকশানে গিয়ে যেটা প্রাইভেট আছে সেটাকে মানে জাস্ট এডিটের অপশানে গেলেই ওখানে থাকবে যে লাইভটাকে প্রাইভেট করে দেওয়ার থেকে মানে পাবলিক করে দেওয়ার, ওটা করে দিলেই আবার পাবলিক হয়ে যাবে। যা দম থাকলে পাবলিক করে দে। আজকে এই ভিডিওর শুরুতে কিছু কথা এগুলো বলতেই হচ্ছে, কারণ আমি আপনাদের বলেছি যেভাবে সঙ্গীতাদি আর সীমাকে ফাঁসানোর চক্রান্ত করা হচ্ছে সন্দীপের পাশ থেকে সরানোর জন্য, যার জন্য আমাকে গতকালকে ওই লাইভের মধ্যে থাকতে হয়েছে, সেই লাইভে কিছু কথা বলতে হয়েছে। তো সেখানেই দেখেছেন এই যে এই দুখেনকে যে আর কি ট্রেনিং দিচ্ছিল, যার আন্ডারে ট্রেনিং হচ্ছে যে চম্পাকলি, সেই চম্পাকলিকে যেই দেখেছে এই দুখেন উর্ফ ওর নাম দিচ্ছে আনারকলি, কারণ ওই চম্পাকলির মানে জাস্ট একটা লোয়ার ভার্জন, মানে চম্পাকলি হচ্ছে আপার গ্রেডের নোংরা, এই হচ্ছে লোয়ার গ্রেডের নোংরা। তো সে যে চম্পাকলিকে সামনে দেখেছে, সীমাকে দেখেছে, ও আর ঠিক রাখতে পারেনি, গড়গড় গড়গড় করে সমস্ত বলে দিয়েছে। তো ওর সুখ বেশি দিন স্থায়ী হয় না। আর অবাক হয়ে যাচ্ছি যে আমি দেখলাম যে এই দুখেনকে নিয়ে একটা ভিডিও করেছে আমাদেরকে ঘোড়ামুখী, তো ঘোড়ামুখী দুখেনকে তারিফ করে করে যে কীভাবে ও পোল খুলছে, কীভাবে পোল খুলছে বলতে বলতে মানে ভিডিওটা পাবলিক হয়েছে, তার মধ্যেই ওর লাইভটা পুরোটা সমস্ত পূর্ব পরিকল্পিত। তো ও তো জানি যে এই সময় ও লাইভ করবে, কি কি কথা বলবে, কি কি নোংরা নোংরা অ্যালিগেশন দেবে সন্দীপের সম্পর্কে, সীমার সম্পর্কে, সব আগের থেকে ওকে ছক করে বলে দেওয়া হয়েছে, সমস্ত ছকে ওকে বলে দেওয়া হয়েছে। কিন্তু কি হয়েছে, তারপর সেই ছকের বাইরে গিয়ে ও
ও কিছু কথা বলে ফেলেছে। সেটা তো প্ল্যানের মধ্যে ছিল না, কিন্তু এই ঘোরামুখী ভিডিও সে তো জানেন টাইম টু টাইম একেবারে যেরকম ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার সে তো তৈরি করে রাখে, সেই জন্য জানে যে এই সময় লাইভ হবে, লাইভ হয়ে এই ছেলেটি এই ধরনের কথা বলবে, তো সেরকম সুন্দর সাজিয়ে ও একটা ভিডিও নামিয়ে দিয়েছে। অলরেডি সেটা পাবলিক হয়ে গেছে। আর তার মধ্যে ও এই লাইভের মধ্যে বেফাস কিছু কথা, যে বক দাদার সাথে কথা হয়েছিল যেগুলো আপনাদের শোনালাম, তারপর হচ্ছে কি আমাদের টিনের সাথে টিন আর বক গেছে কোনখানে গিয়ে কথা বলেছে, কার মধ্যস্থতায় কথা বলেছে, কি বলেছে, সমস্ত কথা ও গড়গড় 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 করে বলে দিয়েছে। শুধু তাই নয় আরেকটা জিনিসও বলে দিয়েছে যে এইটা মানে ওকে ব্রেন ওয়াশ করে যে একটা রীতিমতো যেরকম ওই উগ্রপন্থীরা হিউম্যান বম তৈরি করে, তেমনি একেও কিন্তু ব্রেন ওয়াশ করে এরকমভাবে তৈরি করা হয়েছে যে এ নিজেকে স্যাক্রিফাইস করে হলেও সঙ্গীতাদি আর সীমাকে মানে একেবারে শেষ করে দেবে, ওয়াইটি ছাড়া করবে। আর এই ব্রেন ওয়াশটা কে করেছে? কেউ না, এটা ক্ষমতা একমাত্র এই বকদাদারই রয়েছে। বকদাদা আর আরেকজন যে আর কি সেবিকা আছে আমাদের হাবলি ডাবলি ম্যাডাম, এরা দুজনে মিলেই করেছে। কারণ দেখি যে বারবার ওদের নাম নেয়, ওদের গুণকীর্তন করে, তো বুঝতেই পারছি। তাহলে প্রথম যেটা করলো সেটা এরকমভাবে পরিষ্কার সব জানিয়ে দিল যে আমি নিজেকে শেষ করে হলেও ওদেরকে ফাঁসাবো। পরবর্তীকালে আবার একটা লাইভ করে এই ছেলেটি বলছে যে আমার যদি কিছু হয়ে যায় তাহলে জানবেন ওদের জন্য হয়েছে। তার মানে বুঝতে পারছেন তো যে ও নিজেকে শেষ করার যে কথাটা বলেছে সেটা ওর প্ল্যানের মধ্যে রয়েছে। আর সেগুলো কে করাচ্ছে? এরা ওই ছেলেটির মাথা মুড়ে ওকে এইসব বুঝিয়ে ওকে এইসব মানে এই নোংরা পথে চালিত করেছে। এই যে দুঃখের এই বড়িটাকে যে কে মানে ইমপ্ল্যান্ট করেছিল, এদের মধ্যে কে নিয়ে এসেছিল সেটাও আমি বুঝে গেছি। সেটা আর কেউ না, সেটা হচ্ছে হিড়িম্বা। এই হিড়িম্বার সাথে ওর মিট আপ হয়েছিল যখন ওরা হাইকোর্টে গেছিলো সবার সাথে। তো সেই সময় এদের মধ্যে মনে হয় ফোন নাম্বার নেওয়া হয়েছে। তো এই হিড়িম্বা যখন দেখেছে যে এই দুঃখেনের মনে সঙ্গীতাদিকে নিয়ে সীমাকে নিয়ে কত দুঃখ, তখনই সেই দুঃখটা কাজে লাগিয়ে সে ওকে আলাপ করিয়ে দিয়েছে। কার সাথে? সেই সঙ্গে সঙ্গে আলাপ করিয়েছে চম্পার সাথে, চম্পার থ্রু দিয়ে তারপর বকের থ্রু দিয়ে টিন, এরকমভাবে গেছে। আর টিনের থ্রু দিয়ে অবশ্যই টিনের যে ব্যাঙ্গালোরের ননদ বসে আছে সে, কারণ বারবার দেখছিলাম সন্দীপকে বলছিল যে তোমার নিজের দিদিকে ডাকো না, তোমার নিজের দিদি তো আছে। তো ওর এত কি দরকার সন্দীপের নিজের দিদিকে নিয়ে? তো বুঝতেই পাচ্ছেন কাদের খাটানো ও কাদের দ্বারা পরিচালিত। তো এখানে পরিষ্কার কিন্তু ব্যাঙ্গালোরের যে কানেকশন পরিষ্কার হয়ে গেল। আর কেন বললাম হিড়িম্বাই একে এদের মধ্যে নিয়ে এসছে, তার কারণ হচ্ছে গিয়ে আপনারা লক্ষ্য করে দেখবেন যে এর চ্যানেলে মানে এই দুঃখেনের চ্যানেলে যে ভিডিওগুলো আছে তার থাম্বনেলের লেখাগুলো দেখবেন আর এই হিড়িম্বার লেখাগুলো দেখবেন। মানে এই থাম্বনেলগুলো হিড়িম্বাই কয়েকটা ওকে তৈরি করে দেয়, কারণ এর দ্বারা কিছু সম্ভব নয়। যে আর কি বলছে যে লাইভটা প্রাইভেট হয়ে গেছে, ওটাকে আমি পাবলিক কী করে করব, ওটাকে আবার আপলোড কী করে করব, যে এটা জানে না সে এত সুন্দর করে থাম্বনেল তৈরি করবে সেটা আশা করা যায়? তো ওই টিনের ছবির পারমিশন তো টিন নিজেই দিয়েছে যে হ্যাঁ লাগাও ছবি, আমার ছবি লাগাও। তো সবচেয়ে মজার বিষয় হচ্ছে গিয়ে এই ঘোড়ামুখী একে দিয়েছিল কমিউনিটিতে ঝুলিয়ে, তারপর যেই দেখেছে ভান্ডা ফুট সঙ্গে সঙ্গে কমিউনিটি থেকে ডিলিট করে দিয়েছে। কারণ এই বিশাল বড় চক্রান্তের মধ্যে ও যে একজন রয়েছে সেটা তো পরিষ্কার হয়ে যাবে, কারণ ওর ভিডিওটা শেয়ার করেছে। তো এই আর বুঝতে পারছেন হিড়িম্বার সাথে সবচেয়ে বেশি সখ্যতা হচ্ছে এই ঘোড়ামুখীর। তারপর তার থ্রু দিয়েই সব এই চম্পাকলি থেকে শুরু করে বক থেকে শুরু করে টিন। তো টিনের সাথে ডাইরেক্ট তো আর ঘোড়ামুখী এখন যোগাযোগ করতে পারছে না, এই জন্যই এখন আবার টিনের মানে অলিখিত দালাল হয়ে গলা ফাটাচ্ছে, বুঝতে পারছেন? এটাই হচ্ছে কারণ। তো যাই হোক, টিনের কমেন্ট বক্সে সবাই গিয়ে লিখছে তুমি ওকে ক্ষমা করে দাও, যা বলে ফেলেছে, হ্যাঁ তুমি ক্ষমা করে দাও। কোন বিষয়ে ক্ষমা করবে? মানে টিনের যে বাপের বাড়ির লোককে ছোট করেছিল সেই জন্য ক্ষমা করবে, নাকি টিনের যে স্পেশাল বন্ধু ফোকলা তাকে জঘন্য, তার ফুল ফ্যামিলি জঘন্য, কত জঘন্য, সেখানে তুই থাকতে পারবি না, আরও বড় ভুল করেছিস, ফন্দীপের থেকেও বড় ভুল করেছিস তুই এই ফোকলার হাত ধরে, এই কথাগুলো বলেছিল তার জন্য ক্ষমা করবে? না ওর বাবা মাকে নিয়ে যে নোংরামিটা করেছিল কিছুদিন আগেও তো মিনাম্মা করেছিল, এইসব করার জন্য ক্ষমা করবে? কোনটার জন্য ঠিক ক্ষমা করবে? আপনারা যারা লিখছেন তারা একটুখানি এটাও ভালো করে লিখে দিয়ে আসবেন, তাহলে না ও বুঝবে যে কী জন্য ক্ষমা করবে। তো যাই হোক, সন্দীপের ভিডিও দেখলাম, সে ভিডিওটা খুবই ভালো লাগলো। সত্যিই সন্দীপ কাকা দাদু মানুষটি বেশ মজার আর মানে খুবই জলি। এই বয়স ওনার, তারপর শরীর ভালো না, তার সত্ত্বেও নিজের থেকে জোর করে রান্না করে খাওয়ানো, তোমাদেরকে যে না আমিই রান্না করবো, এই জিনিসগুলো
সত্যি খুব ভালো লাগছে। মানুষটা তোমাদের বাড়িতে এসছে, 2 দিন হয়নি, কিন্তু মনে হচ্ছে না যে তোমরা অনেক বছর পর ওনার সাথে যোগাযোগ করেছো। মানে মনে হচ্ছে যেন সত্যি ওনার সাথে খুব যাওয়া আসা প্রচুর ছিল। মানুষটি অ্যাকচুয়ালি মানে বক্তব্যটা এটাই যে কত সুন্দর আপন করে নিতে পারে। তো এই জিনিসটা খুব ভালো লাগলো। তো যাই হোক, ইলিশ, তোমরা ওই ছোটো সাইজের ইলিশ নিয়ে এসছো, সেটা নিয়ে তুমি সেটার সাথে পর্দার সাথে কেন তুলনা করেছো? বাপরে বাপ, একটা তুলনারও একটা ইয়ার্কিরও নাকি একটা লেভেল থাকে, ইয়ার্কির নাকি একটা সীমা থাকে, তাই নাকি? সেই সীমাটা কে বেঁধে দেবে? আরে তোমাকে ঘোড়ামুখী বেঁধে দেবে গো, যাকে তুমি যার সম্পর্কে তুমি কি করেছিলে না 1 কোটি টাকার একটা মানহানির মামলা করবে বলে ওকে চিঠি দিয়েছিলে। তো সেক্ষেত্রে বলছে যে বাহ, একটা কথা তুমি খুব ভালো বলেছো যে মামলা টাকা থাকলেই করা যায়, তার জন্য কোনো কারণ দরকার পড়ে না, সেই জন্য তোমাকে কি করলো? স্লো ক্ল্যাপ দিল। তো সেই রকম একটা স্লো ক্ল্যাপ তো এই ঘোড়ামুখীরও বানতা হে, স্লো ক্ল্যাপ। কারণ আমার কাছেও একটা ইমেল এসছিল সাম মিস্টার খানের তরফ থেকে, যে কিনা একজন লয়ার, সেখানেও কিন্তু আমাকেও এরকম পাঠানো হয়েছিল যে নিজে গেছে, গিয়ে থানায় গিয়ে যখন এফআইআর বা জিডি করতে গেছে, সেখানে তারা যখন প্রমাণ চেয়েছে যে প্রমাণ দাও, তুমি যেটা বলছো যে তোমার হাজব্যান্ডের ফিজিক্যাল অ্যাসল্ট হয়েছে, তোমাদের একটা পাবলিক প্লেস, একটা কর্মস্থল যেটা কিনা পাবলিক প্লেস, সেখানে কোনো রকম কোনো ক্যাভাস হয়েছে, কোনো রকম কোনো সিন ক্রিয়েট হয়েছে, তার প্রমাণ দাও, তাহলে আমি এক্ষুনি জিডি বলো এফআইআর বলো যা হোক, আমি এক্ষুনি সেটা লিখছি। সেটা দিতে পারেনি। সেখানে কি বলা হচ্ছে যে এত বড় একটা স্টোর, সেখানকার নাকি সিসিটিভি ফুটেজই থাকে না, মানে ওদের সিসিটিভি ক্যামেরা আছে কিন্তু নাকি ফুটেজ থাকে না, তাই জন্য প্রোভাইড করতে পারেনি। কিন্তু মুখে বলতে পেরেছে যে ফিজিক্যাল অ্যাসল্ট, তারপর ক্যাওয়াস, তারপর হচ্ছে কি মানে সিন ক্রিয়েট, এগুলো নাকি হয়েছে। তো সিন ক্রিয়েট হলে তো সেগুলো আমি জানি, আমরা সবাই জানি যে সিসিটিভি ক্যামেরার মধ্যেও ধরা পড়ে, কিন্তু সেটা বলছে নাকি নেই, এগুলো ধরা পড়েনি। মানে আমরা কি ভূত ছিলাম নাকি যে আমাদের ছবি ধরা পড়েনি? তো যাই হোক, যেটা বলছিলাম, তো সেক্ষেত্রে যে থানায় গিয়ে এই ধরনের কোনো প্রমাণ দিতে পারেনি, সে কি করেছে? পয়সা দিয়ে একটা উকিলের নোটিশ পাঠাতে পেরেছে। ঠিক আছে? তো রাতখর দালাল, তুই যে কত বড় দোগলা, ভণ্ড, হিপোক্রেট, তুই নিজেই বারবার প্রমাণ দিয়ে দিস। যখন থানায় গিয়ে হলো না, যখন দেখলি থানায় যাওয়া মানেই সেখানে প্রমাণ চাইবে, আমাকে প্রমাণ দিতে হবে যে আমি যে অভিযোগ করছি কেন করছি, সেখানে ওই একটা শুধুমাত্র ইসিজি করানোটা কোনো রকমভাবে কোনো প্রমাণ হতেই পারে না কারোর ফিজিক্যাল অ্যাসল্টের। তখন কি করলি? পয়সা খরচা করলি। তোর কি পয়সা লাগেনি? এই যে কথাটা বললি, আজকে স্লো ক্ল্যাপ দিলি সন্দীপকে যে হ্যাঁ পয়সা থাকলেই কেস করা যায়, তার জন্য কোনো কারণ লাগে না। তুইও বিনা কারণে আমাকে ওই নোটিশটা, উকিলের নোটিশটা পাঠিয়েছিলি, যার কোনো মূল্য নেই। কারণ সেটা তুই ভালো করেই জানিস, যদি তুই সেটার বিরুদ্ধে কেস করিস, ওইটার যে অভিযোগের ভিত্তিতে তুই যে কেস করিস, আদালত তোর কাছে প্রমাণ চাইবে যে প্রমাণ দেখাও, প্রমাণ দিতে পারবি না। তার মানে তুই মিথ্যা আমাকে হ্যারাস করার জন্য এই জিনিসটা করেছিলি, এই নোটিশটা পাঠিয়েছিলি, তাও কিসের জন্য? পয়সা খরচা করে। কিসের বলে? পয়সার বলে। পয়সা খরচা করে, বিনা মানে পয়সাতে তো তোকে ওই জিনিসটা করে দেয়নি, তার জন্য তোকে পয়সা খরচা করতে হয়েছে, তাই না? তাহলে নিজের বেলায় সব ভুলে যাস না, দোগলা কোথাকার একটা। তো সে যে আর কি নিজে বলছে যে 1 কোটি টাকার মানহানির দাবি। 1 কোটি টাকা কেন, 10 কোটি টাকাও করতে পারতো। কারণ মানহানির দাবিটা মানুষ করে এরকমভাবেই, যার কাছে করছে সে ফোকটিয়া না ফুটপাতিয়া না ভিখারি না রাজা, সেই দেখে করা হয় না। যার মানহানি হচ্ছে সে নিজের মানের দামটা ঠিক করে। যেরকম অক্ষয় কুমার একজনের ওপরে 600 কোটি টাকার মানহানির মামলা করবে বলে হুমকি দিয়েছিল। সে সাধারণ আমাদের মানে একদম মানে কি বলবো, চলে থাকা একটা ছেলে, যে কিনা অক্ষয় কুমারকে নিয়ে একটা কোনো কুরুচিকর মন্তব্য করেছিল, তার ওপর 600 কোটি টাকা। সে কোথা থেকে দেবে 600 কোটি টাকা? তাকে তো পুরো বেচলেও 600 কোটি টাকা আসবে না। কিন্তু অক্ষয় কুমার 600 কোটি টাকা করেছিল, কারণ তার সম্মানের দাম 600 কোটি। তাই এখানে ওর ক্ষমতা আছে কি নেই, মানে কোনো মানুষেরই ক্ষমতা আছে কি নেই সেটা দেখা হয় না। যার ওপর মানহানি করা হচ্ছে, যার মানহানি করা হচ্ছে, সে নিজে চিন্তা করবে যে আমার মান সম্মানের দাম কত, সেইটা অনুযায়ী ও 1 কোটি বলেছিল। একদম ঠিকই আছে, ওর যা ভ্যালু আছে, ওর যেরকম প্রপার্টি আছে, ওর যেরকম মানে ফেস ভ্যালু আছে, সেখানে 1 কোটি কিচ্ছু না। তো ওকে যে ক্ষতিপূরণের কথাটা বলেছে
কারণ সবচেয়ে বড় কথা সেটা উকিল মারফত হয়েছে, উকিল বলেছে এই অঙ্কটা, উকিল বসাতে বলেছে, সে বুঝেই বলেছে, ঠিক আছে। তো এই গাধা গন্ড মূর্খর মাথায় কিচ্ছু নেই, কি বলবো আর বলুন। আসলে ওই যে পরচুলা তো এরকম পড়ে পড়ে পরচুলা পড়ে পড়ে মাথাটার ভেতরে না, মানে আসল যে স্ক্যাল্প, সেই স্ক্যাল্পের ভেতরে তো হাওয়া যায় না, অক্সিজেন যায় না, শুনেছিলেন অক্সিজেন যায় না, সেই জন্যই তো ওই যে বলেছিলেন একবার আমাদের মাননীয়া যে মাথায় না অক্সিজেনের চলাচল করে না। যেমন কিনা এই চম্পা বলেছিল যে ঘিলু শুকিয়ে ঘুটে হয়ে গেছে, তো অ্যাকচুয়ালি হয়ে গেছে, তো সেই জন্য ওর মাথায় আসে না, সেই জন্য ও বলছে কোন পর্দার সাথে কোন ইলিশের তুলনা হবে না হবে সেগুলো সব আর কি ও পরিমাপ করে দেবে, মানে ইয়ার্কিরও পরিমাপ ও করে দেবে। কিন্তু ও যখন কারোর সাথে ইয়ার্কি করবে তখন কিন্তু পরিমাপ মেপে ঝোপে কিছু করবে না, একদম করবে না। সেই জন্যই তো যাকে আর কি, যার গর্ভকে নর্দমা হাইড্রেন বলেছে, তাকেই এখন কি সুন্দর করে মাসিমা বলতে ওর একটুও বাধে না। ওটা তখন কি করেছিল, তখন তো ওর জোকিং ছিল, আই এম আ জোকিং মাসিমা, আপনার গর্ভ নর্দমা, আই এম আ জোকিং, কিছু মনে করেননি তো, এরকমভাবে বলেছিল, বুঝতে পেরেছেন। তো যাই হোক, যেটা বলছিলাম, এবার হচ্ছে কি একটা কথা প্রচুর উঠে আসছে, সেটা হচ্ছে যে একটা 3 বছরের বাচ্চা সে কি করে জানতে পারে যে তার মা পরকীয়া করেছে। পরকীয়ার মানে কি, পরকীয়ার মানে কি? তো সে মাকে সহ্য করবে না, মায়ের কাছে যাবে না, মার মানে মুখ দেখতে চায় না, এই জিনিসগুলো সন্দীপ যে আর কি বলেছে যে মা বাচ্চা বুঝবে, কি করে বুঝবে, কি করে বুঝবে, কেন বুঝবে না? বাচ্চাটা সবার আগে দেখতে হবে কোন বংশের বাচ্চা। ও হচ্ছে মিত্র বংশের বাচ্চা। যেই বংশে জন্মগ্রহণ করে একটি মেয়ে 3 মাসে জানতে পেরেছিল যে তার মা তাকে সহ্য করতে পারে না, এই জন্যই দিদিমার কাছে পাঠিয়ে দিয়েছে। তার মা তাকে সহ্য করতে পারে না কারণ সে কন্যা সন্তান, সেই জন্য তাকে দিদিমার কাছে পাঠিয়ে দিয়েছে। তার মা শুধুমাত্র তার ভাইকে ভালোবাসে কারণ ভাই হচ্ছে ছেলে আর ও হচ্ছে মেয়ে। যে 3 মাস বয়সে জানতে পেরে গেছিল যে গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে, খিদেতে আমি খুব কষ্ট পাচ্ছিলাম, আমার গলা আমি নিঃশ্বাস নিতে পারছিলাম না, আমার করে কাঁদছিলাম, দুধটা দিয়েছে আর আমি ঢট করে খেয়েছি। একটা জানেন বাচ্চা বা যে কোনো মানুষকে দেখবেন, যদি আপনি অনেকক্ষণ না খাইয়ে রাখেন না, তারপরে যখন ঢকঢক ঢকঢক করে খাবে না, কোনো কিছু ঢকঢক করে খাবে বা গোগ্রাসে ভাত গিলবে না, বমি হয়ে যাবে। আমার নিজের চোখে দেখা, কারণ আমি এরকম অনেক মানুষকে এরকম হয়েছে যে মা অনেক খায়নি, 2 দিন খায়নি, 3 দিন খায়নি, কিছু দেবে, নিজে বসিয়ে খাইয়েছি, সাথে বসে খাইছি, সেখানে দেখেছি গোগ্রাসে গিলেছে, তারপরেই ও উঠে গেছে, ও উঠছে, কারণ মানে এত খিদে পেয়েছে সে নিতে পারছে না। কিন্তু এই বাচ্চাটি গোগ্গো করে দুধ খেয়েছে, কারণ তাকে খাওয়ানো হয়নি, কিন্তু তারপর তার কোনো অসুবিধা হয়নি। তো এত মাল্টি ট্যালেন্টেড ফ্যামিলি, যেখানে 3 মাসের বাচ্চা সে জানে যে মা মানেই বাজে, মা আমাকে দেখেনি। আমার যে আর কি গ্রামে এসে জানতে পেরেছে যে আমার মা মানে কাউকে বলেইনি যে আমি আছি, মানে কাউকে বলেনি যে আমাদের পরিবারে একটা মেয়েও আছে, বলেইনি। উনি শুধু কি বলেছে, একটা ছেলেই আছে। মানে আমি একটা জিনিস জানি যে প্রত্যেকটা মানুষ, মানে প্রত্যেকটা মহিলাই, নারী, তারা পরিপূর্ণ হতে চায়। তো প্রথম মেয়ে হয়ে গেছে, হ্যাঁ প্রথম মেয়ে হয়েছে, তারপর যখন ছেলে হয়েছে, তারপর যখন সবাইকে মানুষ সে বলে, সে তো বলবে যে আমি একজন পরিপূর্ণ নারী, আমার 1 ছেলে 1 মেয়ে আছে। কারণ একটা জিনিস জানেন কিনা আপনারা, আমি জানি না, যে আপনি 100টা পুত্র আপনার হতে পারে, কিন্তু আপনার যদি একটা সন্তান, কন্যা সন্তান না হয়, তাহলে আপনার হাতের জল শুদ্ধ না। তো একটা মা তখনই পরিপূর্ণ যখন তার ছেলে থাকবে, আবার একটা মেয়েও থাকবে। তো সেক্ষেত্রে উনি সবাইকে কি বুঝিয়েছেন যে না আমার মেয়ে নেই, আমার শুধু আমার একটা ছেলেই রয়েছে। এটা ও সবাইকে বোঝানোর চেষ্টা করেছে। বাদবাকি কোন ওই এত বড় গ্রামের মধ্যে কোন মানুষটা যারা কিনা ওদের সাথে সম্পর্ক সেরকম নেই, সে জানলো না যে শিলাদেবীর একটা মেয়ে আছে কি না, সেটা নিয়ে তো এই মেয়ের আর কি বদার করা উচিত ছিল না। কিন্তু সে তো বদার করেছে, কারণ সে সেটা বলেছে যে গ্রামের থেকে নাকি জানতোই না যে তার একটা মেয়ে রয়েছে। তো এরকম মাল্টি ট্যালেন্টেড ফ্যামিলি, যেখানে 3 মাস বয়সে একটা বাচ্চা তার মাকে জাজ করে নিয়েছে, সেখানে আমাদের সোনা বাবা 3 বছর বয়স, রুমালির জন্ম হয়েছে 1980s-এ।
রুমালির জন্ম হয়েছে, আমি হয়তো ভুল হতে পারে, 78-79-এর দিকেও হতে পারে, বাট আমার যতদূর মনে হয় ও 1980s-এ জন্মগ্রহণ করেছে। খুব যদি আমি ভুল না হই তাহলে হয়তো মানে মেরে কেটে 81 কি 82-এর বেশি হবে না। ও আমি 100% মনে হয় 81-এর দিকেও হতে পারে, কারণ ও দেখে যা মনে হয়। তো সেক্ষেত্রে সেই 80s-এর একটা মেয়ে 3 মাসে জেনে গেল তার মা তাকে একদম সহ্য করতে পারে না, তাই জন্য মামার বাড়িতে পাঠিয়ে দিয়েছে। সেখানে সোনা বাবা জন্মগ্রহণ করেছে 2020-তে 3 বছর বয়স, যেখানে কিনা এখন ল্যাপটপের যুগ, কম্পিউটারের যুগ, সেখানে বাচ্চা এইটুকু বুঝতে পারবে না যে কিনা সামনে মোবাইল ঘাঁটছে আর তার মাকে দেখছে যে তার মা কি করছে, হ্যাঁ দেখছে, সমস্ত দেখছে, সে বুঝতে পারবে না যেটা কি চলছে, কি নাটক চলছে, তাই না? তো ওই বাচ্চা যদি 3 মাসে জানতে পেরেছে, তাহলে এই বাচ্চা 3 বছরে কেন জানতে পারবে না, কেন বুঝতে পারবে না? সে তো সব দেখছে। আমরা নিজে দেখেছি যখন ভিডিও স্ক্রল করছে ছেলেটি, বাচ্চাটি স্ক্রল করছে, মোবাইল দেখছে, দেখতে দেখতে মায়ের একটা আসলো ভিডিও, হোম পেজে চলে এসে টাকাস ওপরের দিকে তুলে দিয়ে হাঁটিয়ে দিল, চল হাট হাট। তেমনি এরকমই আবারও সামনে গিয়ে যখন হাঁটাবে না, আমি তখন এই মায়ের মুখটা দেখব, যে কিনা সে কি দেখেনি, সে কি বুঝতে পারছে না যে কি হচ্ছে বাড়িতে। ওই পিসাদের বাড়ি কত দূর, ওদের ওখান থেকে দাঁড়ালে এদের এখানে সব দেখা যায়, সেখানে সে বুঝতে পারছে না কি হচ্ছে, আলোচনা শুনতে পাচ্ছে না, মানে বাংলা ভাষা বোঝে না, বাচ্চাটা বাংলা ভাষা বোঝে না, বুঝতে পারছে না। সেখানে এসছে মা, অথচ ওকে ডাকতে চায়নি, দেখতে চায়নি, ও বুঝতে পারছে না। অ্যাকচুয়ালি কি বলুন তো, এই যে এত কথা উঠলো, ওই পুলিশ যে আর কি বললো যে বাচ্চা কোথায়, ওখানে দাঁড়িয়ে বললো হ্যাঁ দেখা যাবে বললো, তাও সে কেন বাচ্চাকে ডাকলো না? কেন বলুন তো? আমি যে আগের ভিডিওতে বললাম না যে তুমি চিৎকার করে বলতে পারতে যে তো আমি বেঁচে আছি, আমার ছেলে কই, এই এদিকে এসো, সোনা বাবা বলে ডাকো, যদি ডাকতে। তো অ্যাকচুয়ালি ও কেন ডাকেনি বলুন তো? কারণ হচ্ছে গিয়ে যদি সোনা বাবা ওকে দেখে, যদি ওর সাথে যাওয়ার জেদ করে, তাহলে কি করবে? ওর তো আগের থেকে সব প্রি প্ল্যান, জয় শ্রীরাম, হাঁপিয়ে গেলাম, কবের থেকে বলেছিল বলুন তো যে আমাদের একটা প্রোগ্রাম আছে, ঠাম্মি আসবে, তারপর আমরা যাব একটা জায়গায় বেড়াতে, হ্যাঁ এই যে ধরনের সব প্রি প্ল্যান করা ছিল। ও তো জানে, এই তো ডিসেম্বর মাসে এসেছিল রিকভারি করতে, ও যে ভ্যালেন্টাইন্স ডে মানাবে ফেব্রুয়ারি মাসে, সেটাও প্ল্যান ছিল। তো সেখানে বাচ্চা নিয়ে গেলে কি করে হবে? তো ও তো মনে মনে তখনও এত কিছু জানতো না, হয়তো ভাবছে যদি বাচ্চা আমাকে দেখে জেদ করে আমার সাথে যাওয়ার, তখন আমি কি করবো? এতগুলো মানুষের সামনে আমাকে তখন নিয়ে যেতেই হবে, তাহলে আমি কি করব, তাই না? এগুলো সমস্ত ওর মা বাবা ওকে আগের থেকে শিখিয়ে নিয়েছে যে খবরদার বাচ্চার কথা আনবি না, বাচ্চা যদি তোকে দেখে আমাদের সাথে চলে আসতে চায়, আর ওই অতগুলো লোকের মাঝখানে পুলিশ থাকবে, যদি সন্দীপ ভয় কিছু না বলতে পারে, যদি আমাদের সাথে বাচ্চা চলে আসে, তাহলে কিন্তু সব তোর গেল ঘোরা বেড়ানো, দেখ চিন্তা করে রাখিস। তো এই জন্যই, এই কারণেই আর কি বাচ্চার কথা প্রসঙ্গ তুলেছে যে পুলিশ, তার সত্ত্বেও ও বাচ্চাকে দেখতে চায়নি, কারণ ওর মনে ভয় ছিল, তখন তো বুঝতে পারছিল না এতটা। আজ যেমন আর ওর মনে কোনো ভয় থাকবে না, এখন ও জানে যে বাচ্চা যদি সামনে আসে, ও জানে বাচ্চাকে রাখতে পারবে না। বাচ্চা অ্যাকচুয়ালি ওর কাছে একটা জেদ, একটা মানে জেদাজেদির ব্যাপার একটা বলে দিয়েছে না, চ্যালেঞ্জ নিয়ে নিয়েছে না, যে হ্যাঁ বাচ্চাকে আমি নিয়ে আসবো, তাহলে ওর দর্শকদের সামনে ওর মুখ চুন হয়ে যাবে, তো সেই জন্য। তো যে ফ্যামিলিতে ছোটোবেলা থেকে 3 মাস বয়সে একটা বাচ্চা বুঝে গেছে যে তার মা খারাপ, তো 3 বছর বয়সে সে কেন বুঝবে না, আর এই বাচ্চাটা কেন বুঝবে না যে তার মা খারাপ? সেখানে তো দুটোর মধ্যে কজটা দেখুন, শিলা দেবীর মেয়ের ক্ষেত্রে কি কজ, যে আমার ভাইকে ভালোবাসে সেই জন্য, মানে গার্ল চাইল্ড ভিকটিম কার্ড। আর এখানে আমার মা আমাকে ভালোবাসে না, অন্য একজন আঙ্কেলকে ভালোবাসে, তাহলে আর এই বয়সে এই সময় এই জামানায় ওর তো মানে রাগ ভাবতে পারবেন না কি হবে, কিভাবে যে রিয়্যাক্ট করবে এর মা নিজেও জানে না। মুখ যখন পুড়বে তখন বুঝবে। যারা ভাবছেন যে সন্দীপ ব্রেন ওয়াশ করেছে, তারা ভুল ভাবছেন, এই বাচ্চা নিজেই সমস্ত বুঝে গেছেন। কারণ আপনারাই তো আমাদেরকে বলেন, যারা আর কি বলছেন যে সন্দীপ ব্রেন ওয়াশ করেছে, তারাই তো বলেছেন যে বাড়িতে মেয়ে থাকতে পারেনি, হ্যাঁ তো মেয়ে জানে প্রথম থেকেই মা খারাপ, তাহলে অসুবিধা কি আছে? এখানেও ছেলে জানে মা খারাপ, হিস্ট্রি আছে না, তাই না? এই যে বলেছিল না শিলা দেবী মেয়ে,
এদের হিস্ট্রি আছে, তো হ্যাঁ হিস্ট্রিতে এটাও আছে। 3 মাসের বাচ্চা জেনে গেছে যে মা কতটা খতরনাক, মা কতটা ডেঞ্জারাস, মা মানেই বাজে। থ্রু আউট জেনে গেছে। যদিও যখন স্বার্থ পড়েছিল তখন সেই মাকে কাজে লাগানোর চেষ্টা করেছিল, তারপর যখন দেখেছে হয়নি তখন মা আরও বাজে হয়ে গেছে, আরও বাজে হয়ে গেছে। গতকাল যে অংশটা আপনাদের শোনালাম আগের একটা লাইভ থেকে, সেখানে দেখেছিলেন টিন কি বলেছিল, যে যখন এই চ্যানেলটা ছিল, যে চ্যানেলে ওরা কাজ করতো, সে সময় সন্দীপের মায়ের সম্পর্কেও নোংরার থেকে নোংরাতর সব কমেন্ট আসতো, সেগুলোকেও ইচ্ছা করে রুমালি মানে মিটাতো না, সেটাকেও কী করতো, ও রেখে দিত। একটা কথা চিন্তা করুন, এই যে রুমালি কত বড় মিথ্যা কথা বলেছিল। ও যখন এই একটা লাইভ করেছিল ওই নস্যি কালারের জামা পরে, সেখানে ও কি বলেছিল এই বাবলু পিসুর সম্পর্কে, যে বাবলু পিসু যে কল রেকর্ডিংটা ছাড়া হয়েছিল, যেখানে বাবলু পিসু বলছিল, যেটা বাবলু পিসু জানতো না, ওর বাবার সাথে কথা বলছিল, টিনের বাবার সাথে, যে এদের সম্পর্কে বেশ কিছু কথা বলছিল, যে একসাথে শোয় না, মা সবসময় ছেলের ঘরে ঢুকে থাকে, এই যে কথাগুলো, সেগুলোর ক্ষেত্রে কি বলেছিল রুমালি, যে এই কথা কোনটাকে আপনারা রিয়েল ভাববেন, যেটা উনি অজান্তে বলেছে সেটাকে রিয়েল ভাববেন, নাকি যেটা ওনাকে সামনে বসিয়ে, সীমা যখন সামনে বসিয়ে ওনাকে কিছু কথা জিজ্ঞাসা করছিল সেটাকে আপনারা রিয়েল ভাববেন। তার মানে বুঝুন, এই রুমালি কিন্তু অলরেডি বাবলু পিসু কী কী ধরনের ইঙ্গিতপূর্ণ কথাবার্তা বলেছিল এই শিলাদেবীর সম্পর্কে, ও সেটাও জানে। আর সেটা নিয়ে টিন কি ভিডিও করেছিল ও সেটাও শুনেছে। টিন যে পরকীয়া আরোপটা লাগিয়েছিল সন্দীপের মায়ের ওপর, সেটা কিন্তু ও শুনেছে। তার সত্ত্বেও কী করলো ন্যাকামি, যখন প্রশ্ন করলাম, আমরা প্রশ্ন করলাম, সন্দীপ যখন প্রশ্ন করলো যে তোমার গর্ভধারিণীর সম্পর্কে এইসব নোংরা কথা বলেছে, সেটা নিয়ে কি বলল, যে আমি জানতাম না, মামুনির সম্পর্কে এই কথা হয়েছে আমি জানতাম না। আর হ্যাঁ, কে বললো রত্নগর্ভা না কে বললো নর্দমা গর্ভা, তাতে কি যায় আসে, সন্তানরাই তো প্রমাণ করে তার ছেলে মেয়ে কি। অ্যাকচুয়ালি ঠিক কথা, রুমালি তো খুব ভালো করে প্রমাণ করে দিয়েছে যে ও কি, আর ওকে জন্ম যে দিয়েছে তার গর্ভ কি, সেটা রুমালি খুব ভালো করে প্রমাণ করে দিয়েছে। কত বড় মিথ্যেবাদী, এই কথাটা আপনারা যদি রিয়েলাইজ করেন তাহলেই বুঝতে পারবেন। ও সব জানতো যে ওই মামুনির সম্পর্কে কি কি নোংরা কথা বলা হয়েছে, তার সত্ত্বেও ন্যাকামি। সরি ফর মামুনি, ঝ্যাঁটা মারো এরকম সরির মুখে, আর ঝ্যাঁটা মারো এরকম ধরনের সন্তানের মুখে, যেরকম ঝ্যাঁটাটা এখন আমাদের সোনা বাবা নিয়ে রেডি আছে তার মার মুখে মারবে বলে। ঠিক আছে, তো এইটুকুই বলে গেলাম আজকের ভিডিওর মধ্যে। তো হ্যাঁ, সবশেষে বলি, দুঃখেও কেঁদে ওঠে মন। তো একটা জিনিস জানবেন, যে আমি বলেছি যে আমি যখনই যেখানে থাকবো সেখানে কিন্তু একদম মানে যথাস্থানেই থাকবো। তো এই সীমা আর সঙ্গীতা ম্যাডাম, আমি এদেরকে বলেছিলাম যে আমি এদের পাশে রয়েছি, কারণ আমি কথাটা বিশ্বাস করি না, কখনো বিশ্বাস করবো না যতক্ষণ না আমার কাছে সেরকম প্রমাণ থাকবে। তো আমি বুঝেই গেছিলাম যে এদেরকে হাঁটানোর জন্য সন্দীপের পাশ থেকে, সেই জন্য, কারণ সন্দীপকে না হলে পারছে না, সন্দীপের সাথে পেরে উঠছে না, তাহলে কি করতে হবে, সীমাকে আর সঙ্গীতাদিকে হাঁটাতে হবে। আর তাছাড়া কিছু সার মেয়েকে আমার পেছনে লাগিয়ে দিয়েছে, কারণ আমি একদম যুক্তি দিয়ে পয়েন্ট টু পয়েন্ট কথা বলে ওদের জয়েন্ট টু জয়েন্টে পুরো জ্বালা ধরে যায়, জ্বালাময়ী ঢেপসিতা আমি, তাই না? তো সেটাই বলছি, তো সেই জন্য করে যাচ্ছে। আর শোন, এইসব নন্দু ফন্দু দিয়ে না আর হবে না, আর ওই সব হবে না, ওগুলো তোরা বরং রেখে দে, মানে কোন জায়গা মতো যেতে হবে সেখানে গিয়ে যখন উত্তর দিতে হবে তখন দিস। হ্যাঁ, আর যত তোরা এগুলো বলবি আমার পক্ষে খুব সুবিধা হচ্ছে। ঠিক আছে, দুঃখের একটাই কথা বলবো, তোমার কপালে দুঃখ সারা জীবন ভাই এরকমই থাকবে, কারণ তুমি যখন মানে একজনের হবে না, তুমি কারোরই অন্যজনেরও হতে পারবে না, তোমাকে সবাই বুঝে যাবে, সবাই বুঝে যাবে, সমস্তটা পুরো পোল খুলে দিলে, পুরো পোল খুলে দিলে কিভাবে তুমি কার সাথে যোগাযোগ করে কার সাথে কার যোগাযোগ করিয়েছো, হ্যাঁ সমস্ত উগলে দিলে। এবার তুমি তৈরি থাকো। সঙ্গীতাদিকে টেনে মাটিতে নামাতে বলেছে ওরা, যে নামা, তোকে আমরা বাঁচাবো। এবার দেখো তোমায় কে বাঁচায়, তোমার স্বয়ং উপরওয়ালাও বাঁচাতে পারবে না, এইটুকু তোমায় বলে রাখলাম। কেন বলো তো, কারণ মিথ্যেবাদী আর স্বার্থপরের জায়গা দুনিয়ায় কোথাও নেই। তুমি একটা এমন মানুষ যে কিনা যে থালায় খেয়েছো সেই থালাতেই তুমি আবার বমি করেছো, ছি নোংরা কোথাকার। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আসছে খুব শীঘ্র নতুন ভিডিও নিয়ে। মি ইপসিতা সাইনিং অফ। লাভ ইউ অল।